আউটস্ট্যান্ডিং পারফরমেন্স বলতে যা বোঝায় ঠিক তাই। নাহিদ রানা এই ম্যাচে যেভাবে করে কামব্যাক করলো সেটা দেখার মতো ছিল। তার এই পেসের কারণে কিন্তু কিউই ব্যাটার যারা তারা কিন্তু আসলে ভেবাচাকা খেয়েছে। প্রথম 10 ওয়ানডেতে 5 উইকেট নেওয়ার ঘটনা এর আগে শুধু মুস্তাফিজুর রহমানের ছিল, এবার নাহিদ রানা নিল। ওপেনারদের ভেতরে বা টপ অর্ডার ব্যাটারদের ভেতরে তানজিদ তামিমই সবচেয়ে ধারাবাহিকভাবে আসলে রান করছে। শান্ত স্ট্রাগল করছিল এবং শান্ত যদি এই ম্যাচে রান না পেতো তাহলে শান্তর ড্রপ হওয়ারও একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে যেত। মোসাদ্দেক হোসেন সৈকতের কথাও চিন্তা করা হয়েছে অনেকবার। ফাহিম, বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে বেশ প্রতীক্ষিত একটা জয় পেয়েছে এবং জিতেছেও বেশ বড় ব্যবধানে, কিন্তু এই জয়টা আসলে কতটা স্বস্তির? না, ডেফিনেটলি স্বস্তির। আর এই জয়টা স্পেশাল। আমি আপনার একটা রিপোর্ট দেখছিলাম, নাহিদ রানা যে পারফরমেন্স, মানে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স বলতে যা বোঝায় ঠিক তাই। আপনি যদি প্রথম ম্যাচটাতে দেখেন, নাহিদ রানা ওয়াজ ভেরি এক্সপেন্সিভ, ওভার প্রতি 6-এর উপরে রান দিয়েছে, ইফ আই এম নট রং 62 রান দিয়েছিল, একটা মাত্র উইকেট নিয়েছিল। তো সেই নাহিদ রানা এই ম্যাচে যেভাবে করে কামব্যাক করলো সেটা দেখার মতো ছিল। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, এরকম একজন ফাস্ট বোলার, আপনি যদি ওয়েদারের কথা চিন্তা করেন যে প্রচণ্ড রকম গরম, মানে এখানে বসে আমার গরম লাগছে, তো সেখানে দিনের বেলাতে নাহিদ রানা বল করেছে এবং বলের গতি ছিল সব 140 প্লাস। অনলি ওয়ান বল ওয়াজ স্লোয়ার, 112তে মাত্র একটা বল করেছে, আর সব বল করেছে 140 প্লাসে। এই গরমের ভিতরে টানা 140-এর উপরে বল করে যাওয়াটা দুর্দান্ত ব্যাপার। এবং তার এই পেসের কারণে কিন্তু কিউই ব্যাটার যারা তারা কিন্তু আসলে ভেবাচাকা খেয়েছে। উইলিয়ান কিংবা ধরেন হেনরি নিকোলের মতো ব্যাটাররা তারা আসলে পেস খেলে অভ্যস্ত, তারা পুল শট খেলে, তারা হুক শট খুব অনায়াসে খেলে, কিন্তু তারা নাহিদ রানার এগেনস্টে রীতিমতো স্ট্রাগল করেছে। এবং আমরা নাহিদ রানার এই পারফরমেন্স ব্যাক টু ব্যাক দেখলাম। পাকিস্তানের এগেনস্টে নিশ্চয়ই আপনার খেয়াল আছে যে পাকিস্তানের এগেনস্টেও একটা ম্যাচে সে 5 উইকেট নিয়েছিল, আজকেও 5 উইকেট নিয়েছে। মাঝখানে পাকিস্তান সুপার লিগে গিয়ে অ্যামেজিং পারফর্ম করে এসছে। প্রথম 10 ওয়ানডেতে 5 উইকেট নেওয়ার ঘটনা এর আগে শুধু মুস্তাফিজুর রহমানের ছিল, এবার নাহিদ রানা নিল। সো বাংলাদেশ মূলত বলেন ওয়ানডে, টি20 বা টেস্ট, যেখানেই বাংলাদেশ পারফর্ম করছে মূলত আসলে ফাস্ট বোলাররা পারফর্ম করছে এবং তারাই কিন্তু বাংলাদেশকে আসলে ম্যাচ জেতাচ্ছে। কোনো ম্যাচে হয় মুস্তাফিজুর রহমান, কোনো ম্যাচে নাহিদ রানা, কোনো ম্যাচে শরীফুল, কোনো ম্যাচে তাসকিন আহমেদ। এবং এই জায়গাটাতে বাংলাদেশের একেবারে সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট, সেটা আসলে চোখে পড়ার মতো বাংলাদেশের ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে। ধরেন যে মুস্তাফিজকে বাইরে রেখেও বাংলাদেশ ম্যাচ খেলছে এবং বাংলাদেশ ম্যাচ জিতে যাচ্ছে। আগের ম্যাচে শরীফ ভালো বল করেছে, এই ম্যাচেও শরীফ 2 উইকেট নিয়েছে, নাহিদ রানা 5টা নিয়েছে। সো ফাস্ট বোলাররা এইরকম কন্ডিশনে এত গরমের ভিতরে যে পারফরমেন্সটা করছে সেটা সত্যিকার অর্থেই চোখে পড়ার মতো। এবং এই ম্যাচটা লিটারালি এটা নাহিদ রানার ম্যাচ। এই যে নাহিদ রানার ম্যাচ এবং পিএসএলে তিনি দারুণ পারফরমেন্স করে এসেছেন, পাকিস্তানের সাবেক ক্রিকেটাররাও তার বেশ প্রশংসা করেছেন। তো এই অবস্থায় নাহিদ রানা আসলে বিশ্বকাপের জন্য কতটুকু প্রস্তুত বা পরিণত? ওয়েল, আমার মনে হয় যে আজকে নাহিদ রানা ফিটনেস নিয়ে অনেক কথা বলেছে, যে তার এই পারফরমেন্সের কারণ মূলত ফিটনেস, লিটারালি। এবং সে যদি ফিটনেস মেনটেন করে যেতে পারে, ফাস্ট বোলারদের সবচেয়ে বড় প্রবলেমের বিষয় হচ্ছে ইনজুরি, তারা ইনজুরিতে পড়ে যায়। সো লং ওয়ে টু গো। 2027-এ ওয়ানডে বলেছেন যে ইনজুরি নিয়ে বলেছেন যে যুদ্ধে নামলে আঘাত। ডেফিনেটলি। তারপরেও ধরেন হচ্ছে যে তাসকিন আহমেদ বা মাশরাফি বিন মুর্তজা, বাংলাদেশের যারা প্রিমিয়াম ফাস্ট বোলার বিভিন্ন সময় এসছে, তারা ইনজুরির সাথে কিন্তু আসলে স্ট্রাগল করেছে। তো সেই জায়গাটাতে 2027-এ ওয়ার্ল্ড কাপ হবে এবং সেটা হবে হচ্ছে সাউথ আফ্রিকাতে। তো নাহিদ রানা যেভাবে করে পারফর্ম করছে, স্পেশালি যদি উইকেট একটু ফ্রেন্ডলি হয়, মানে হচ্ছে উইকেট যদি স্পোরিং হয়, পাকিস্তানের এগেনস্টে বাংলাদেশ যে উইকেটে খেলেছিল বা আজকে যে উইকেটে খেলেছে, এরকম উইকেটে নাহিদ রানা এক্সট্রা অর্ডিনারি বল করবে, কোনো সন্দেহ নাই। পাকিস্তান সুপার লিগেও আমরা সেটা দেখেছি। উইকেট যদি একটুখানি স্পোরিং হয়, সেখানে নাহিদ রানা দুর্দান্ত বল করবে। এবং নাহিদ রানা বেশ ভালো করছেন, শরীফুলও বেশ ভালো করছেন, কিন্তু এক্ষেত্রে যদি তাসকিনের কথা একটু বলি, তিনি আমাদের জন্য একটু বেশ খরুচে হচ্ছেন কয়েকটা ম্যাচে। ডেফিনেটলি হচ্ছে, হ্যাঁ ডেফিনেটলি। আর আমার মনে হয় যে তাসকিন তার ফিটনেস নিয়েও একটু স্ট্রাগল হয়তো করছেন, বাট তাসকিন এর আগেও বিভিন্ন সময় কামব্যাক করেছেন দারুণভাবে। সো গত বছর তাসকিনের একটা দুর্দান্ত বছর গেছে, সেটা টি20 ফরম্যাটে তাসকিন অ্যামেজিং ছিলেন লাস্ট ইয়ার। থ্রু আউট দ্য সিজন বা থ্রু আউট দ্য ইয়ার তিনি দারুণ বল করেছেন। সো তাসকিন, আমার মনে হয় ইটস জাস্ট ম্যাটার অফ টাইম যে সে প্রপার শেপে চলে আসবে এবং সে ম্যাচ উইনিং পারফরমেন্স করবে। সো তাসকিন বাংলাদেশের ম্যাচ উইনার এবং তাসকিন বাংলাদেশকে বহুত ম্যাচ জিতিয়েছে এবং সামনেও তাসকিন আসলে বহুত ম্যাচ বাংলাদেশকে জেতাবে বলে আমার কাছে মনে হয়। বোলিং থেকে যদি একটু ব্যাটিংয়ে আসি, প্রথম ম্যাচে আসলে 57 রানের ইনিংস ছিল আমাদের
সাইফের এবং তামিম সেখানে 2 রান করেছে। উল্টো আজকে একদম বিপরীত, তামিম করেছে 76 এবং সেখানে সাইফ করেছে 8। তো এই যে পারফরমেন্সের ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি না, এই ক্ষেত্রে এ থেকে পরিত্রাণের কি উপায়? দিস ইজ ক্রিকেট, আপনার এটাই তো ক্রিকেট। আপনি একদিন একজন ব্যাটসম্যান পারফর্ম করবে, আরেকদিন আরেক ব্যাটসম্যান পারফর্ম করবে। আগের দিন সাইফ হাসান করেছে, আজকে তানজিদ তামিম করলো। তবে ওপেনারদের ভেতরে বা টপ অর্ডার ব্যাটারদের ভেতরে তানজিদ তামিমই সবচেয়ে ধারাবাহিকভাবে আসলে রান করছে এবং সে তার 6th ODI 50 এই ম্যাচে পেয়ে গেছে এবং শান্তর কাছ থেকেও আমরা একটা ভালো ইনিংস দেখেছি। সো তানজিদ তামিম গত 2 বছর মূলত আসলে T20 খেলেছে, ওয়ানডে খুব বেশি আসলে খেলার তো সুযোগ পায়নি, বাট হিজ আ প্রুভেন ট্যালেন্ট, সেটা সে T20-তে দেখিয়েছে। নাও ইটস টাইম যে ওয়ানডেতেও সে আসলে দেখাবে। সো আমার মনে হয় যে T20-তে যে সে যেভাবে ধারাবাহিকভাবে পারফর্ম করে এসছে, ওয়ানডেতেও সে আসলে সেটা করবে। আমরা আশা করেছিলাম যে একটা স্পোর্টিং উইকেট হবে সামনে, যেহেতু ওয়ার্ল্ড কাপ আছে, কিন্তু সেই একই স্লো উইকেট আমরা দেখতে পেয়েছি এই সিরিজে। তো এর থেকে আসলে এটা বিশ্বকাপের আগে আমাদের জন্য এই সিরিজটা কতটুকু উপকারী হলো? আলটিমেটলি আমাদের সবকিছুই তো বিশ্বকাপের জন্য এখন। ওয়েল দেখেন, প্রথম ম্যাচের উইকেট নিয়ে অনেক আলোচনা হয়েছে যে প্রথম ম্যাচের উইকেট স্লো ছিল, কোনো সন্দেহ এ ব্যাপারে নাই। যেখানে আমরা পাকিস্তানের বিপক্ষে খুবই স্পোর্টিং একটা উইকেটে খুব ভালো ক্রিকেট খেলেছি, রেজাল্ট আমরা করেছি, সবাই আশা করছিল যে নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজেও আমরা ঠিক একই রকম স্পোর্টিং উইকেটে খেলবো। প্রথম ম্যাচের উইকেট নিয়ে অনেক কথা হয়েছে, এমনও বলা হয়েছে যে টিম ম্যানেজমেন্ট থেকে এই ধরনের উইকেট এক্সপেক্ট করা হচ্ছিল যে এখানে আসলে বল কিছুটা স্লো ব্যাটে আসবে, খুব বেশি টার্ন থাকবে না, খুব বেশি পেস আসলে থাকবে না। তো সেই কারণে টিম ম্যানেজমেন্টকে অনেক কথা শুনতে হয়েছে। তো তুলনামূলক আজকের উইকেট ওয়াজ আ বেটার উইকেট কম্পেয়ার টু দ্য ফার্স্ট উইকেট। তো সেই জায়গাতে আমার মনে হয় যে বাংলাদেশের এখন উচিত একেবারে স্পোর্টিং উইকেটে খেলা, অর্থাৎ যেখানে ফাস্ট বোলাররা কিছুটা অ্যাডভান্টেজ পাবে, বল ব্যাটে আসবে এবং ব্যাটসম্যানরা তারা ফ্রিলি শটস খেলতে পারবে। এই ধরনের উইকেটেই ক্রিকেটটা খেলা উচিত। আপনি যদি এই ধরনের উইকেটে ক্রিকেট না খেলেন, তাহলে আসলে বড় মঞ্চে আপনি যখন যাবেন, যখন আপনি ওয়ার্ল্ড কাপে খেলবেন, তখন কিন্তু রেজাল্ট করাটা ভেরি 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 ডিফিকাল্ট। কারণ ওয়ার্ল্ড কাপে কখনো এইরকম স্লো লো টার্নিং উইকেটে খেলা হবে না, সেটা সাউথ আফ্রিকাতে হোক, সেটা অস্ট্রেলিয়াতে হোক, সেটা ইন্ডিয়াতে হোক, ইংল্যান্ডে হোক। ওয়ার্ল্ড কাপ যখন হবে তখন আসলে স্পোর্টিং উইকেটেই খেলা হবে, যেখানে ফাস্ট বোলাররাও ভালো খেলতে পারবে, ব্যাটসম্যানদের জন্য সেখানে ভালো খেলার সুযোগ থাকবে। সেই ধরনের উইকেটে বাংলাদেশের বাকি যে সময়টা আছে সেই সময় আসলে ক্রিকেটটা খেলা উচিত। আমরা যদি একটু শান্তর ব্যাটিংয়ে আসি, 13 ম্যাচ পরে আজ 14 নম্বর ম্যাচে তিনি 50 করেছেন, কিন্তু কাকতালীয়ভাবে এর আগে 14টা ম্যাচ আগে তিনি যে 77 করেছিলেন সেটাও নিউজিল্যান্ডের বিপক্ষেই ছিল রাওয়ালপিন্ডিতে। তো শান্তকে নিয়ে আসলে কি বলতে চান? ওয়েল, আমার মনে হয় যে শান্ত স্ট্রাগল করছিল এবং শান্ত যদি এই ম্যাচে রান না পেতো তাহলে শান্তর ড্রপড হওয়ারও একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে যেত। যেমনটা অ্যাজ ইউ মেনশন যে প্রায় 13টা ম্যাচে সে কোনো 50 পায়নি। সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে, যেটা আপনি বললেন রাওয়ালপিন্ডিতে, সেখানে সে একটা 50 করেছিল, তারপরে এতগুলো ইনিংস আসলে চলে গেছে এবং বাংলাদেশ লিটারালি স্ট্রাগল করছে গত 1 বছর 1.5 বছর ধরে মূলত এই মিডল অর্ডারের জায়গাটাতে। এবং সেখানে শান্তকে নিয়েই সবার আশা ভরসাটা অনেক বেশি, কারণ শান্ত অনেক দিন ধরে ক্রিকেট খেলছে। সো এখন সে আর জুনিয়র লেভেলের ক্রিকেটার না, নাও হি ইজ আ সিনিয়র ক্রিকেটার। সো সেই ক্ষেত্রে T20-তে সে তার স্পট হারিয়েছে, এরপরে মূলত ওয়ানডে এবং টেস্ট। তো সেই জায়গাটাতে এই ইনিংসটা ডেফিনেটলি তার জন্য স্বস্তির, বাট তাকে ধারাবাহিকভাবে আসলে পারফর্ম করতে হবে এবং দায়িত্বটা আসলে নিতে হবে। মানে ইটস হাই টাইম যে শান্ত আসলে দায়িত্বটা নিয়ে ব্যাটিং করবে। আজকে 50 করার পর ক্র্যাম্প হয়েছে, তারপরে তাকে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয়েছে, রাইট? সো আমার মনে হয় যে দিস ইজ হাই টাইম যে শান্ত আসলে ধারাবাহিকভাবে পারফর্ম করবে। এবং একই সাথে আরেকটা ব্যাপার খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তার যে ব্যাটিং অ্যাপ্রোচ, অর্থাৎ যে স্ট্রাইক রেটে শান্ত আসলে ব্যাট করে, হি নিডস টু ইমপ্রুভ দ্যাট। তার ব্যাটিং স্ট্রাইক রেট সেটা আসলে ইমপ্রুভ করাটা জরুরি এবং আর একটু এগ্রেসিভ ব্যাটিং করাটা জরুরি। কারণ আপনি বাংলাদেশে যখন ক্রিকেট খেলবেন তখন আপনি 230, 240, 250 ক্রিকেট খেলবেন। যখন আপনি বিশ্বমঞ্চে ক্রিকেট খেলতে যাবেন তখন আপনাকে ক্রিকেট খেলতে হবে 300, 320, 350। সো ওই ধরনের ক্রিকেট খেলতে গেলে আপনাকে ডেফিনেটলি আরও অনেক বেটার স্ট্রাইক রেটে ব্যাট করতে হবে, আদারওয়াইজ দেখা যাবে যে দল সাফার করবে। আমরা তানজিম সাকিবকে দেখলাম, তিনি আবার স্কোয়াডে ফিরেছেন, শেষ ম্যাচের স্কোয়াডে তাকে আমরা দেখতে পেয়েছি। এবং সৌম্য যদি থাকে তাহলে আমাদের 6 জন পেসার থাকছেন শেষ ম্যাচের জন্য স্কোয়াডে। তো আসলে চিটাগংয়ের উইকেটটা কেমন হতে পারে 6 জন পেসার? ওয়েল, আমার কাছে মনে হয় যে চিটাগংয়ের উইকেটও যথেষ্ট স্পোর্টিং উইকেট হবে, কারণ তুলনামূলক সবসময় মিরপুরের চেয়ে চিটাগংয়ের উইকেটই বেটার হয়। আর তানজিম সাকিবকে নেওয়ার কারণ হচ্ছে রোটেশন পলিসি, অর্থাৎ যেহেতু তীব্র গরমে খেলা হচ্ছে এবং এখানে আসলে ফাস্ট বোলারদের ফিট থাকাটা খুব একটা সহজ না, ভেরি ডিফিকাল্ট। সো এই কারণেই হচ্ছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট ঘুরিয়ে ঘুরিয়ে সব ফাস্ট বোলারদেরকে খেলানোর যে পরিকল্পনা করেছে, রেস্ট দিয়ে দিয়ে প্রত্যেক ফাস্ট বোলারকে খেলানো।
নাহিদ রানা দুর্দান্ত করছে, কিন্তু ডেফিনেটলি নাহিদ রানাকে ব্যবহারের ক্ষেত্রে আপনাকে সতর্ক হতে হবে, কারণ আপনি টানা যদি খেলিয়ে যান তাহলে যে কোনো মুহূর্তে একটা বড় ইনজুরিতে নাহিদ রানা পড়ে যেতে পারে, এবং নাহিদ রানা ইনজুরিতে পড়ে গেলে তখন দেখা যাবে যে আপনি যখন এই ওয়ার্ল্ড কাপ প্ল্যান করছেন তখন নাহিদ রানা সার্ভিস আপনি পাবেন না। সো এই কারণে আপনাকে সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে খেলাতে হবে। সো এই কারণে তানজিম সাকিবও বাংলাদেশের রেগুলার প্লেয়ার, রেগুলারই সে আসলে খেলছে, খেলার ভেতরেই আসলে আছে। সো রোটেশন পলিসির কারণেই মূলত তাকে আসলে নেওয়া হয়েছে। আর সৌম্য সরকারকে আসলে অলরাউন্ডার রোলেই মূলত টিম ম্যানেজমেন্ট চিন্তা করছে, বা টপ অর্ডারে সৌম্য সরকার থাকবে, পাশাপাশি হয়তো বোলিংয়ের ক্ষেত্রে 4 ওভার 5 ওভারের একটা সাপোর্ট সৌম্য সরকার দিয়ে দেবে। বাট হি ইজ নট এ রেগুলার বোলার, সে মূলত রেগুলার বোলার না, ব্যাকআপ বোলার হিসাবে হয়তো 4-5 ওভারে সাপোর্ট দেবে। সো সেই ক্ষেত্রে তানজিম সাকিব ইজ আ প্রপার ফাস্ট বোলার, এবং এই রোটেশন পলিসির কারণেই মূলত তাকে ধরে নেওয়া হয়েছে। আমরা মোসাদ্দেককে দেখতে পেয়েছি দেখতে পাইনি স্কোয়াডে, কিন্তু তাকে নিয়ে একটা গুঞ্জন ছিল যে তিনি হয়তো বা স্কোয়াডে আসতে পারেন। তো মোসাদ্দেক কি আসলেই ডিজার্ভ করেন কিনা স্কোয়াডে থাকাটা? ফিনিশার নিয়ে অনেক কথা হচ্ছে এই টিমে এই মুহূর্তে। ক্রাইসিসের যে কয়টা জায়গা তার ভিতরে একটা হচ্ছে ফিনিশিংটা কে টানবে। প্রথম ম্যাচটা আমরা হারলাম যখন আফিফ হোসেন ধ্রুব এবং মেহেদী হাসান মিরাজ তারা ক্রিজে ছিল, তারা একটা পার্টনারশিপ করছিল, কিন্তু সেটা হয়নি, ইট ডিডন্ট ক্লিক, এবং ফিনিশিংটা না হওয়ার কারণে বাংলাদেশ প্রথম ম্যাচটা হেরেছে। ওই ম্যাচটা বাংলাদেশের জেতার কথা ছিল এবং আজকে বাংলাদেশের সিরিজ জিতে যাওয়ার কথা, কিন্তু সেটা কেন হলো না? হয়নি বিকজ অফ এই যে ফিনিশার না থাকার কারণে। মোসাদ্দেকের নাম আসছে মূলত এই কারণেই। এখন এই জায়গাটাতে গত ধরেন 2 বছরে আমরা দেখেছি অনেকেই, শামীম হোসেন পাটোয়ারি, তাকে টিম ম্যানেজমেন্ট ট্রাই করেছে একটা লম্বা সময় ধরে। মোসাদ্দেক হোসেন সৈকতের কথাও চিন্তা করা হয়েছে অনেকবার, কিন্তু মেহেদী হাসান মিরাজ এবং মোসাদ্দেক হোসেন সৈকত একই ধাঁচের ক্রিকেটার, বোলিংটাও একই রকমই করেন, ব্যাটিংটাও তারা একই পজিশনে করবেন। সো একই ধাঁচে দুজন ক্রিকেটারকে প্লেইং 11-এ রাখাটা ভেরি 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 ডিফিকাল্ট। আপনি যদি টিম কম্বিনেশন দেখেন, আপনি কিন্তু লেফট আর্ম স্পিনার খেলাতে পারছেন না, কারণ রিশাদকে আপনার খেলাতে হচ্ছে। আপনি 3 জন ফাস্ট বোলার নিয়ে খেলছেন, এরপরে রিশাদ খেলছে, এরপরে মেহেদী হাসান মিরাজ। সো এই হচ্ছে আপনার 5 জন বোলার। সো লেফট আর্ম স্পিনারই আপনি ইউজ করতে পারছেন না, সেখানে একই মানের একই রকমের আরেকজন ক্রিকেটারকে আপনি প্লেইং 11-এ কেমন করে আসলে তাকে সুযোগ দেবেন? সেই সুযোগটা দেওয়ার আসলে সুযোগ নাই। সো মোসাদ্দেক নিয়ে যতই কথা হোক না কেন, সো মেহেদী হাসান মিরাজ যখন রয়েছেন, সো মেহেদী হাসান মিরাজ থাকতে মেহেদী হাসান মিরাজই আসলে খেলবেন, অ্যান্ড হি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম। সুতরাং আমার মনে হয় যে মোসাদ্দেক হোসেন সৈকতকে আসলে অপেক্ষায় থাকতে হবে আরও কিছুটা সময় আর কি, বা যদি সে এক্সট্রা অর্ডিনারি পারফর্ম করে ডোমেস্টিক সার্কিটে, অ্যাবসোলুটলি এক্সট্রা অর্ডিনারি, তখন হয়তো তাকে বিবেচনা করা হতে পারে, তার আগে মনে হয় না। আফিফকে নিয়ে বেশ সমালোচনা হচ্ছিল এবং আজকে তিনি একাদশেও ছিলেন না। আফিফকে নিয়ে আসলে কি মনে করেন আপনি, তিনি কি আসলে আরেকটা চান্স ডিজার্ভ করতেন কিনা? চান্স তো সে পেয়েছেই, মানে মাঝখানে তো আফিফ হোসেন ধ্রুব দলে ছিল না লম্বা সময়, এবং সেই সময়টাতেই তো আসলে বাংলাদেশ টিম কি করেছে, ধরেন শামীম পাটোয়ারির কথা বললাম, এরপরে জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান, মূলত টি-20-তে তাদের ট্রাই করা হয়েছে, বাট ওয়ানডেতেও চেষ্টা করে দেখা হয়েছে যে ফিনিশার রোলে কাউকে আসলে পাওয়া যায় কিনা, ঘুরিয়ে ফিরিয়ে রোটেট করে তাদেরকে খেলানো হয়েছে। রেজাল্ট যখন আপনি পাননি তখন কি করেছেন, আবার আফিফ হোসেন ধ্রুবকে ব্যাক করিয়েছেন একটা লম্বা সময় পরে। বাট আনফর্চুনেটলি আফিফ হোসেন ধ্রুব আসলে যে মানের ট্যালেন্ট বা তার যে প্রতিভা, সেই প্রতিভাটা তিনি আসলে মাঠে এটাকে পারফরমেন্সে রূপান্তরিত করতে পারছেন না। কোনো সন্দেহ নেই আফিফ জেনুইন ট্যালেন্ট, আফিফ খুবই ভালো ক্রিকেটার, বাট আমার মনে হয় যে পারফরমেন্সটা তিনি করতে পারছেন না। তো সেই কারণে তাকে নিয়ে আবারও সমালোচনা হয়েছে, এবং স্পেশালি লাস্ট ম্যাচ যেখানে তিনি প্রচুর বল আসলে ওয়েস্ট করে ফেলেছেন, বল নষ্ট করেছেন, যখন আসলে আপনি মানে আপনার আস্কিং রান রেট উপরের দিকে উঠে যাচ্ছে, সেই সময়টাতে আপনি এত বল নষ্ট করে ফেলেছেন, যার কারণে বাংলাদেশকে ম্যাচটা হারতে হয়েছে। সো এই কারণেই ক্রিটিসিজমটা আসলে হয়েছে। সো দেন এগেন, যেহেতু কাউকে পাওয়া যাচ্ছে না, সুতরাং যারা অপশন আছে তাদেরকেই ঘুরিয়ে ফিরিয়ে সুযোগ দিতে হবে। সো আই এম প্রিটি শিওর যে এখানে যদি কেউ পারফর্ম না করে, আবারও সেই শামীম পাটোয়ারিকে দিয়ে চেষ্টা করা হবে, আবারও হয়তো বা জাকের আলী অনিক কিংবা নুরুল হাসান সোহানকে দিয়ে চেষ্টা করা হবে, কিংবা আবারও হয়তো আফিফকেই সুযোগ দেওয়া হবে, কারণ আপনার হাতে আর অপশন নাই। মানে অপশন থাকতে হবে তো, হু এলস, আর কে, আর তো কেউ নাই। অপশনটা কেন নেই, আমরা কেন আসলে অপশনটা তৈরি করতে পারছি না? অপশন কেন নাই, রাইট। সো এটা ধরেন হচ্ছে এটা খুব একটা মানে নাম্বার 6 ব্যাটার এটা পাওয়া কঠিন, এটা পাওয়া সহজ না। আপনি ওপেনার পাবেন, ওপেনার প্রচুর মানে ওপেনিং করে ওপেনার আছে এখনই। আপনি যদি পারভেজ হোসেন ইমন বাইরে রয়েছে বা আরও ওপেনার রয়েছে, নাম্বার 3 ব্যাটার আছে, নাম্বার 3 পজিশনে রয়েছে, নাম্বার 4-এও থাকে, কিন্তু এই নাম্বার 6 প্রপার নাম্বার 6 পাওয়া দ্যাটস ভেরি ডিফিকাল্ট, এটা সহজ আসলে না।
তো ডোমেস্টিক সার্কিটে যারা খেলে তাদের ভেতর থেকে ট্রাই করা হয়। এখন ডোমেস্টিক সার্কিটে ধরেন মাহিদুল অঙ্কন আরও একটা নাম, এই নামটা নিয়েও আমরা কথা বলতে পারি যে মাহিদুল অঙ্কনকেও ট্রাই করা হয়েছে। সো আপনি ট্রাই তো করছেন, যারা যারা ডোমেস্টিক সার্কিটে পারফর্ম করে তাদেরকে ডেকে আপনি এই জায়গাটাতে চেষ্টা করছেন, কিন্তু হচ্ছে না, রেজাল্ট আসছে না। এবং এই জায়গাটা কেন ডিফিকাল্ট, নাম্বার 6 ব্যাটার কেন ডিফিকাল্ট, কারণ হচ্ছে যে কোনো দিন আপনি খেলতে নামবেন যখন আপনার হাতে বল বাকি আছে আর 40টা, সো 40 বলের ভেতরে আপনাকে কুইক রান করতে হবে। কোনো দিন আপনি খেলতে নামবেন যখন উইকেট পড়ে গেছে, 5টা বোর্ডে রান আছে 60-70, তখন আপনি ব্যাট করতে নামছেন। সো আপনাকে সেই টেকনিকও জানতে হবে যে 50 রানে যদি 5 উইকেট পড়ে তাহলে আপনি কীভাবে ইনিংসটাকে বড় করবেন, সেইটাও আপনাকে জানতে হবে। আবার আপনাকে এইটাও জানতে হবে যে 40 বলে 80 রান দরকার, এখন কি ব্যাটিংটা করা দরকার সেটাও নাম্বার 6 ব্যাটারকে জানতে হয়। সো দুই সিচুয়েশনে সে পড়তে পারে। সো এই যে দুই ধরনের সিচুয়েশনের দুই ধরনের ব্যাটিং রপ্ত করা কোনো ক্রিকেটার, এটা নট ইজি, এটা সহজ না, ইটস ভেরি ডিফিকাল্ট। আমরা আজকে সৌম্যকে একাদশে পেয়েছি বেশ অনেক সমালোচনার পরে, কিন্তু তিনি নেমেছেন ওয়ান ডাউনে নামার পরে সৌম্য খুব বেশিক্ষণ উইকেটে আমরা তাকে পাইনি। তো সৌম্যকে ওয়ান ডাউনে নামানোর সিদ্ধান্তটা কি সঠিক ছিল? ওয়েল, সৌম্য তো ডেফিনেটলি টপ অর্ডার ব্যাটারই, এখন আইদার ওপেনিংয়ে অথবা নাম্বার 3তেই সৌম্য সরকার আসলে খেলবে। এখন সৌম্য সরকারের দলের বাইরে কেন ছিল সেটা নিয়েই তো সবচেয়ে আলোচনাটা হয়েছে, বিকজ ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে হি প্লেড আ গুড নট, রানে ছিল, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রান করেছে, তারপরে সৌম্য দলের বাইরে কেন, সেই প্রশ্নটা ছিল, সেই প্রশ্নটা নিয়ে অনেক আলোচনা আসলে হয়েছে। আমার কাছে মনে হয় যে ধরেন একটা ব্যাপার হচ্ছে যে বিসিবিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যেরকম গত 1.5 বছরে অনেক উথাল পাতাল হয়েছে না, পরিবর্তন, একটা বোর্ড চলে যাওয়া, আর একটা বোর্ড আসা, বোর্ড প্রেসিডেন্ট আবার পাল্টে যাওয়া, আবারও বোর্ড প্রেসিডেন্ট পাল্টে যাওয়া, এই যে একটা অস্থিরতা বাংলাদেশের টিমটা নিয়েও বোধহয় অস্থিরতাটা চলমান, মানে হচ্ছে আপনি এক্সপেরিমেন্টটা বোধহয় একটু বেশি করছেন। সো এই বেশি করা, ধরেন একটা সিরিজে একজনকে রাখছেন, পরের সিরিজে ড্রপ করছেন, আরেকজনকে আনছেন, তাকে এক সিরিজে চান্স দিলেন, রেজাল্ট হলো না, তাকে ড্রপ করছেন, আবার কাউকে নিয়ে আসছেন, এটা বোধহয় একটু বেশি হচ্ছে। সো সেই জায়গাটাতে আমার মনে হয় যে সেটেল ডাউন করাটা দরকার, টিমটা যাতে সেটেল ডাউন করে। যেমন টি-20তে লিটন কুমার দাসের নেতৃত্বে বাংলাদেশ দলটা কিন্তু সেটেল ডাউন করে গেছে। আমরা টি-20 ওয়ার্ল্ড কাপটা খেলিনি, কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য বাংলাদেশ টিম ওয়াজ অ্যাবসলিউটলি রেডি, বিকজ 1 বছর ধরে বাংলাদেশ কিন্তু মোটামুটি একটা শেপ আপে চলে এসেছিল লিটনের নেতৃত্বে, এবং খুব বেশি কারেকশনের আর সুযোগ ছিল না, টিমটা দাঁড়িয়ে গিয়েছিল, পরিবর্তন খুব বেশি কিন্তু হচ্ছিল না। ওয়ান ডেতে যেটা হচ্ছে, ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে বাংলাদেশে পরীক্ষা নিরীক্ষা যা করার এখনই করতে হবে। সো সেই পরীক্ষা নিরীক্ষাগুলো বাংলাদেশ এখনই করছে, পাকিস্তান সিরিজ বা এই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ বা এরপরে যখন বাংলাদেশ খেলবে, এর ভিতরে পরীক্ষা নিরীক্ষাগুলো শেষ করতে হবে এবং ওয়ার্ল্ড কাপ স্কোয়াড কনফার্ম করে ফেলতে হবে। সো এই যে পরীক্ষা নিরীক্ষাগুলো করছে সেটা আসলে একটু বেশি হচ্ছে কিনা, দ্যাটস এ কোয়েশ্চেন। যে আপনি পরীক্ষা নিরীক্ষা করবেন ঠিকই, বাট সেটা কতটুকু, সেটা কতটা। পেস বোলিং ডিপার্টমেন্ট ইজ ফাইন, ইউর স্পিন বোলিং ডিপার্টমেন্ট ইজ অলসো ফাইন। এখানে রিশাদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, লেফট অন যদি স্পিনিং অপশন আর বাড়ে হয়তো তাইজুল, তো এই তো স্পিনিং ডিপার্টমেন্ট ইজ অলসো ফাইন। প্রবলেম কোথায়? প্রবলেম হচ্ছে ইউর ব্যাটিং অর্ডার। ব্যাটিং অর্ডারটা নিয়ে এই কারণে পরীক্ষা নিরীক্ষা বেশি হচ্ছে, একদিকে ফিনিশার পাওয়া যাচ্ছে না, আর একদিকে টপ অর্ডারে ওপেনিংয়ে সেই জায়গাটাতে সেটেল হচ্ছে না। তানজিদ তামিম বা সাইফ হাসান, মূলত এটা তো আসলে টি-20-র ওপেনিং প্লেয়ার বাংলাদেশে, সেটাকে আপনি ওয়ান ডেতে শিফট করছেন, তাদেরকে দিয়ে চেষ্টা করছেন। সৌম্য ওয়েল এক্সপিরিয়েন্সড, বাট আমার কাছে মনে হয় যে সৌম্যর জন্য রোলটা ফিক্সড করে দেওয়াটা জরুরি। সৌম্যর রোল ফিক্সড করে দেওয়া উচিত। সৌম্যকে যদি আপনি 27 ওয়ার্ল্ড কাপের প্ল্যানে রাখেন, এখন থেকে সব ম্যাচ সৌম্য সরকারকে খেলানো উচিত, এবং যদি 27 ওয়ার্ল্ড কাপের ওপেনিংয়ে সৌম্যকে ভেবে থাকেন, এখন থেকে সৌম্য সরকারকে সব ম্যাচে ওপেনিংয়ে খেলানো উচিত। ফাহিম, আমরা যদি একটু ম্যাচ থেকে বের হয়ে শেষ প্রশ্নটা অন্য একটা বিষয় নিয়ে করি, সেটা হচ্ছে রুবেল হোসেন ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে রিটায়ার করেছেন এবং তাকে আজকে সম্মাননা দেওয়া হয়েছে বিসিবি থেকে। তো তামিম ইকবালের এই উদ্যোগে আপনি কিভাবে দেখছেন? ওয়েল, সো রুবেল হোসেনের কথা বলতে গেলে সবাই যেই কথা বলে, আমিও ডেফিনেটলি আমাকেও সেই কথাই আসলে বলতে হবে। আই ওয়াজ দেয়ার, আমি অ্যাডিলেইড ওভালে ছিলাম যেই ম্যাচে বাংলাদেশ হারালো ইংল্যান্ডকে, এবং 2015 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ নিশ্চিত করলো কোয়ার্টার ফাইনালে খেলা। রুবেল হোসেনের সেই একেবারে লাস্ট স্পেল এবং তার যে উইকেট উপড়ে ফেলা, সেটাই আসলে চোখের সামনে ভাসে, মানে রুবেল হোসেন বলার সাথে সাথে ওইটাই ভাসে। কিংবা সেই 2010-এ মিরপুরে নিউজিল্যান্ডের এগেনস্টে রুবেল হোসেনের যে পারফরমেন্স, সেটার কথা মনে পড়ে। দারুণ ইনিশিয়েটিভ তামিম ইকবাল যেটা আসলে করছেন বা চেষ্টা করছেন, সেটা হচ্ছে ক্রিকেটারদেরকে সম্মান দেওয়ার চেষ্টাটা তিনি করছেন। সাবেক ক্যাপ্টেনদের জন্য তিনি ক্যাপ্টেন্স কার্ড করেছেন, সাবেক ক্যাপ্টেনদের
সম্মান দেওয়ার চেষ্টা, বা গত কিছুদিন আমরা এটা দেখিনি যে কোনো একজন প্লেয়ারকে আসলে ফেয়ারওয়েল দেওয়া, মাঠের থেকে ফেয়ারওয়েল দেওয়া, বিসিবি থেকে সম্মাননা দেওয়া, সেটা হতো ঠিকই, কিন্তু হয়তো তুলনামূলক কম। তো আমি যেটা নোটিস করছি বা দেখছি, শুধু আমি না, সবাই যেটা দেখছে যে তামিম ইকবাল এই অ্যাডহক কমিটির প্রধান হিসেবে বিসিবি সভাপতি হওয়ার পর তিনি যেটা চেষ্টা করছেন সেটা হচ্ছে যে ক্রিকেটারদেরকে সম্মান দেওয়া, তাদের সম্মানই বাড়ানো, সেই চেষ্টাটাই তিনি সবার আগে করছেন। কারণ আগে তো ক্রিকেটাররা, তো সেই ক্ষেত্রে সেটা করতে গিয়ে যে আবার তিনি বিতর্কের মুখে পড়ছেন না তাও না, তিনি বিতর্কের মুখেও পড়ছেন। যেমন ক্যাপ্টেন্স কার্ড নিয়ে আপনি তাপস বসুর স্ট্যাটাস দেখেছেন কিনা আমি জানি না, তাপস বসু বলেছেন যে আপনি ক্যাপ্টেনদের সম্মান দিলেন, কিন্তু দেখা গেল অনেকে তো ক্যাপ্টেন হয়নি, কিন্তু অনেক গ্রেট প্লেয়ার বাংলাদেশের, মোহাম্মদ রফিক, তিনি তো ক্যাপ্টেন হননি। তো এরকম আরও অনেক গ্রেট ক্রিকেটার রয়েছে, তো তারা তো আসলে এই কার্ড পেল না, কিন্তু দেখা গেল যে একদিনের জন্য ক্যাপ্টেন্সি করেছে বা 5-7 ম্যাচ ক্যাপ্টেন্সি করেছে, তারাও ওই সম্মানটা আসলে পেল। তো যাই হোক, বিতর্ক আসলে থাকবে, বিতর্কের জায়গাতে থাকবে, কিন্তু ক্রিকেটটাকে এগিয়ে নিতে হবে, বা তামিম তার মতো করে চেষ্টা করছেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, আজকে তিনি ঘোষণা দিয়েছেন যে জুন মাসে বিসিবির ইলেকশন হবে, নির্বাচনটা জুনেই আসলে হয়ে যাবে। সো তখন আবার একটা নির্বাচিত বোর্ড আসলে আসবে। সো সবাই ভালোই চায়। আমিনুল ইসলাম বুলবুল যখন বিসিবির দায়িত্বে ছিলেন, আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেটের ভালোই চেয়েছেন, কারণ তিনিও বাংলাদেশের সাবেক একজন অধিনায়ক, তিনিও ভালোই চেয়েছেন। ফারুক আহমেদ যখন দায়িত্ব ছিলেন, তিনিও ক্রিকেটের ভালোই করতে চেয়েছেন, যতটুকু পেরেছেন করেছেন। আমিনুল ইসলাম বুলবুল যতটুকু পেরেছেন করেছেন। এখন তামিম ইকবাল রয়েছেন, যতদিন থাকবেন তিনি আসলে ভালো করার চেষ্টাই আসলে করবেন। তো সবাই আসলে মানে এখানে আমি শুধু এটাই বলতে চাই যে এখানে নিয়ত কারো খারাপ না, ফারুক আহমেদেরও নিয়ত খারাপ ছিল না, আমিনুল ইসলাম বুলবুলের নিয়ত খারাপ ছিল না, তামিম ইকবালের নিয়ত আসলে খারাপ না। সবাই আসলে চান যে ক্রিকেটে কন্ট্রিবিউট করতে, যাতে করে বাংলাদেশের ক্রিকেট সামনে এগোয়, সেই চেষ্টাটা করেন। সমালোচনা হবেই, সমালোচনা থাকবেই। Thank you so much, Fahim, for coming today. Thank you so much. Thank you.